আজ ভিপি নূর গুলিবিদ্ধ হয়ে উসমান হাদির মতো মৃত্যুবরণ করায় দেশ উত্তাপ। ওসমান হাদির ঘটনা এবং ভিপি নূরকে নিয়ে নতুন রহস্য। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশ উত্তাল হয়েছে। ভিপি নূরের উপর প্রভাব পড়ায় তারা রাজপথে নামে। এদিকে আজ উসমান হাদির চেয়েও খারাপ অবস্থা হয়েছে ভিপি নূরের। সারা দেশে তুলপাড় পরিস্থিতি, আওয়ামী লীগের নতুন পরিকল্পনা সামনে আসে। এই নিয়ে বাংলাদেশেরও অনেক নেতাকর্মীর নাম প্রকাশ্যে এসেছে। বিশেষ করে হাদির ঘটনার সময় আমি দেখেছিলাম আমাদের দুজন, আমি সিসিটিভির ফুটেজে দেখেছিলাম দূর থেকে বোধহয় আমাদের দুজন পুলিশ সদস্যের ভাইরা গুলির শব্দ শুনে ছুটে গিয়েছিলেন। ওসমান হাদি শেষ, পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ। নেক্সট টার্গেট কাল্লাফাটা হাসনাত আব্দুল্লাহ। ওসমান হাদির জান কেড়ে নেওয়ার পরেও সেই নরপিচাসের দল এখনো আনন্দ উল্লাস করে যাচ্ছে। এই হালা হাদি বজাতের কাদি মুরগে বলে শীতইয়ে গেছো, মিষ্টি আনতেছি, মিষ্টি খামো একটু পর। ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে লক্ষ কোটি মানুষের চোখ থেকে অশ্রু ঝরানোর পরেও সেই হাইনার দল এখনো হাসে। কারা কারা হাদির সন্তান আছো আমার এখানে কমেন্ট করে জানা। তোর মায়ের তোর বোনডে 5 আগস্টের পরে হাজার শিশুকে করে রাস্তাতে পালায়। তাকে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত করে কাজী নজরুল ইসলামকে কলঙ্কিত করা হয়েছে। সেই স্থানকে কলঙ্কিত করা হয়েছে। হাদির মতো একটা অশ্লীল অশ্রাব্য, একটা জঙ্গিকে, একটা মৌলবাদীকে। অবশেষে মিলল ওসমান হাদির ঘাতক ফয়সাল করিম মাসুদের অবস্থান। রিমান্ডে মাইর খেয়ে ফয়সাল করিম মাসুদের বাবার মুখে বেরিয়ে এলো সব গোপন তথ্য। উসমান হাদির ঘটনার সকল গোপন তথ্য এই মুহূর্তে প্রকাশ্যে আসে। অন্যদিকে আজকে বিশাল একটি ঘটনা ঘটে যায়। ভিপি নূর তুপের মুখে পড়ে ঠিক উসমান হাদির মতো অবস্থা হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন গত কিছুদিন যাবৎ উসমান হাদির বিষয় নিয়ে সাধারণ মানুষরা রাজপথে নেমেছিল, আন্দোলন করেছিল। এখন দেখতে পাচ্ছি ঠিক আবারও সেম অবস্থা হয়েছে। এবং গতকালকে উসমান হাদির জানাজায় দেখেছেন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কান্না করেছে। এখন সেই মানুষগুলাই উত্তেজিত হয়েছে, রাজপথে নামে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ঢাকার পরিস্থিতি, এই ভিপি নূরের ঘটনা ঘটার পর সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। ওসমান হাদির ঘটনা এবং ভিপি নূরকে নিয়ে নতুন রহস্য। সেনাপ্রধান ও ডক্টর ইউনূসের মধ্যে আবারও নতুন কিছু কি ঘটছে, এই প্রশ্ন সামনে এসেছে। দর্শক, ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর শরীফ ওসমান হাদির শাহাদাতের প্রেক্ষাপটে একটা অসাধারণ কথা বলেছেন, যেটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গি এবং আমাদের চোখকে খুলে দেয়। এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা শুনবেন, এই বিষয়ে জনমত তৈরি করবেন। ইউনূস সরকারকে বিষয়ে সতর্ক থাকতে হবে। আসলে কি ঘটছে, আমরা খালি চোখে যেটা দেখি, বিষয় কি এটা? ভিপি নূর বলছেন, আমার উপর মানে ভিপি নূরের উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না। তাহলে এটা দ্বারা কি বোঝা যায়? যে ভিপি নূরের উপর হামলাটা ছিল টেস্ট কেস। ভিপি নূরের উপর যারা হামলা করেছে তারাই ওসমান হাদিকে শহীদ করার নেপথ্যে দেখেছে। ভিপি নূরের উপর হামলা করেছে, কিছুই হয়নি, এখন ওসমান হাদিকে হত্যা করবো, কিছুই হবে না। বিষয়টার তাৎপর্য কিন্তু অনেকটা এরকমই। আর একটু মিলিয়ে দেখেন, আচ্ছা ভিপি নূরের উপর হামলা করেছে কারা? আমরা চোখের সামনে দেখেছি, সেনা সদস্য, পুলিশ, এরা হামলা করেছে। ওখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের লোকজন ছিল, কিন্তু মূল মাইটটা দিয়েছে সেনা সদস্যরা। তো প্রফেসর ইউনূস বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলেন। 30 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল। তারপরে বলা আরো কিছুদিন বাড়ানো হয়েছিল, সম্ভবত 2 মাস, কিন্তু 3 মাস 4 মাস হয়ে গেছে। কিন্তু ভিপি নূরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কোনো রিপোর্ট সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। কেউ গ্রেপ্তার হয়নি, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিছু না। খুব দ্রুত বিচার করার আশ্বাস দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, কিন্তু কই? আসলে কি দেখেছেন কিছু হয়েছে? ভিপি নূরকে পিটিয়েছে, কোনো অ্যাচিভমেন্ট, কোনো ডেভেলপমেন্ট দেখেছেন? কেন কেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেও আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না? কোনো পদক্ষেপ, কোনো দৃশ্যমান কিছুই নাই। তাহলে বোঝা যায় কারণ হচ্ছে ভেজাল হচ্ছে সেনাবাহিনী, সেনাপ্রধান। সেনাপ্রধান ইউনূসকে বিচার করতে দিচ্ছেন না। সেনাপ্রধান অনেক কিছুই পেরেছেন, আবার অনেক কিছু পারেন না। যেমন গুম খুনে জড়িতদের বিচার ঠেকাতে পারেনি সেনাপ্রধান। মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাঘর ভিজিট করবেন, সেটা ঠেকানোর চেষ্টা করেছিল, তাও পারেননি। কিন্তু অনেক কিছুই পাচ্ছে। যেমন ভিপি নূরের উপর হামলা করেছে সেনা সদস্যরা, তাদের কারো কিছু হয়নি, কোনো ডেভেলপমেন্টই নেই, কোনো মামলার অগ্রগতি, গ্রেপ্তার, বিভাগীয় ব্যবস্থা কিচ্ছু নেই। অথচ ভিপি নূর মারা যেতে পারতো। ভিপি নূরের অবস্থা আজকে একদম শরীফ ওসমান হাদির মতো হতে পারতো।
ওসমান হাদি শেষ, পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ। নেক্সট টার্গেট কাল্লাফাটা হাসনাত আব্দুল্লাহ। ওসমান হাদির জান কেড়ে নেওয়ার পরেও সেই নরপিচাসের দল এখনো আনন্দ উল্লাস করে যাচ্ছে। এই হালা হাদি বজাতের কাদি মুরগে বলে শীত হয়ে গেছো, মিষ্টি আনতেছি মিষ্টি খামো একটু পর। ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে লক্ষ কোটি মানুষের চোখ থেকে অশ্রু ঝরানোর পরেও সেই হাইনার দল এখনো হাসে। কিরে পোলারা, কারা কারা হাদির সন্তান আছো আমার এখানে কমেন্ট করে জানা। তোর মায়ের তোর বইন্ডে 5 আগস্টের পরে হাজার শিশুকে করে রাস্তাতে পালাইছো, এক হাদির বাল্যে পইরা রইছো। এই হাদি সন্তানেরা এখানে কমেন্ট একটু তাকিয়ে দেখ রাজনৈতিক সুরে ওসমান হাদির জন্য মানুষ কিভাবে কান্না করে। আমার 2 ছেলেও যদি এক ছেলেও মারা যেত, আমি এত কষ্ট পাইতাম, আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। এটাই বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একজন মানুষের জানাজায় প্রায় 10 লক্ষেরও অধিক মানুষ একত্রে হয়েছে, যেটা বাংলাদেশের কোনো প্রেসিডেন্টের বিদায়ের বেলাও হয় নাই। ওসমান হাদির মায়ের চোখের অশ্রু যেন থামানোই যাচ্ছে না। কথা বলার শক্তি আমার নাই, আমার চোখ পড়ে আসছে। কান্নায় ভেঙে পড়ছে তার স্বজনরা। বাংলাদেশের সাধারণ মানুষ পর্যন্ত এই হাদির জন্য আজকে চোখের অশ্রু ছড়াচ্ছে। হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যু বিচার হয়। প্রত্যেকটি বাবার এখন স্বপ্ন তার সন্তান একদিন ওসমান হাদি হবে, যার জানাজায় বাংলাদেশের সর্বোচ্চ স্তরে থাকা লোকগুলো ছুটে চলে আসবে। সে কারণে আমার ছেলেকে আমি চাই আমার ছেলে হাদি হোক। আজ ওসমান হাদিকে হারিয়ে আমরা যখনই কান্নায় ভেঙে পড়ছিলাম, তখনই তাদের পরবর্তী টার্গেটে পরিণত হইল হাসনাত আব্দুল্লাহ। যে কোনো সময় হয়তোবা আমরা হাসনাত আব্দুল্লাহকেও হারাতে পারি। এই ওসমান হাদি ভাইদের মতো মানুষ মেরে ফেলছে। বেঁচে আছে বিদায় আজ কোনো তার নিরাপত্তা নাই, যেরকম ভাবে ওসমান হাদির বেলায়ও ছিল না। ওসমান হাদি একেবারেই স্বাভাবিকভাবে বুক খুলে আকাশের নিচে রাস্তায় হেঁটে যাচ্ছিল, শুধুমাত্রই মুড়ি আর বাতাসা নিয়ে নির্বাচনের প্রচারণা চালানোর জন্য। আজ তার বিদায়ের বেলায় লক্ষ কোটি মানুষ একত্রে হয়ে তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে গেল। তবে হাসনাত আব্দুল্লাহকে যে দুনিয়া থেকে সরিয়ে দিবে সেটা বলার পরেও কেন তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না? তাহলে কি আমরা হাসনাত আব্দুল্লাহকেও হারাতে যাচ্ছি? আমরা কি একে একে প্রত্যেকটি জুলাই যোদ্ধাদেরকে হারাতে যাচ্ছি? হাদি বীর ছিল উন্নত মানসীর, হাদি তাই করেছে ভাই যা করিতে পারেনি কেউ, যা করেছে বাংলার মানুষের মন জয়, ধরেছে শত্রুর সাথে গলাগলি, করেছে মৃত্যুর সাথে পাঞ্জা। হাদি উন্মাদ, হাদি ঝঞ্ঝা, হাদি ভয় ভীতি এই ধরত, হাদি বীর ছিল উন্নত মানসীর। হাদি নির্বাচনে বিজয় হইতে চায় নাই, হাদি এমপি মন্ত্রী হইতে চায়নি, হাদি লক্ষ কোটি টাকার মালিক হইতে চায়নি। হাদি এই জুলাইটাকে টিকিয়ে রাখতে চেয়েছিল। হাদির সেই অপূর্ণ স্বপ্নই এখন সফল করার দায়িত্ব আমাদের। তাই প্রত্যেকেই প্রস্তুতি নেন বাংলাদেশ থেকে সেই নরপিশাচের দলকে উচ্ছেদ করে দেওয়া। না হলে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে না, ছিনিয়ে আনতে পারবে না স্বাধীনতা। যেইখানে একজন মানুষের জানাজায় লক্ষ লক্ষ মানুষ একত্রে হতে পারে, সেইখানে সেই মানুষটাকে নিয়ে কিভাবে হাসি ঠাট্টা করতে পারে তারা? অমানুষ হাইনার দলে নাম লিখিয়েছেন তারা। বাঙালি তাদেরকে আর চায় না। জনগণের নামে রাজনীতি, আর সেই রাজনীতির নামে চাঁদাবাজি বাঙালি আর খায় না। ওসমান হাদিকে হারিয়ে আপনার চোখ থেকে এক ফোঁটা অশ্রু মাটিতে পড়ার আগে সবাই শপথ গ্রহণ করুন, এই দেশের জুলাইকে টিকিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে ওসমান হাদির সেই স্বপ্নগুলোকে। তাহলে ওসমান হাদি পরকালে গিয়েও শেষবারের মতো একটু হলেও হাসবে। ওসমান হাদির সেই ছোট্ট নাবালক সন্তানটা বলতে পারবে, আমার বাবা যাদের জন্য জীবন দিল তারাই আমার বাবার সেই হত্যাকারীর বিচার করেছে। আজ আমি গর্বিত, আমি একজন শহীদ শরীফ ওসমান হাদির সন্তান। মায়ের চোখের অশ্রুর দাম, ভাইয়ের চোখের অশ্রুর দাম, স্বামী হারা স্ত্রী, বাবা হারা সন্তান, লক্ষ কোটি জনতার সেই চোখের অশ্রুর দাম যদি আপনি আমি দিতে না পারি। ওসমান হাদিকে গুলি করা ঘটনার পর টানা কয়েকদিন ধরে দেশ জুড়ে যে উৎকণ্ঠা ও জল্পনা চলছিল তা নতুন মোড় নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রের বরাতে জানা যাচ্ছে, এই মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে পরিচিত ফয়সাল করিম মাসুদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সংস্থা তার গ্রেফতারের ঘোষণা দেয়নি, তবুও তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ঘটনার পিছনে নেটওয়ার্ক এবং যোগাযোগের পথ ক্রমেই স্পষ্ট হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো একযোগে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ড, আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একটি টাইমলাইন তৈরি করা হয়। তদন্তের এই পর্যায়ে ফয়সাল করিম মাসুদের পরিবারের সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে। এরই ধারাবাহিকতায় তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়, এমনটাই জানিয়েছে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। রিমান্ড চলাকালীন নির্যাতনের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা দাবি ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন বা আদালতের নথিতে নির্যাতনের বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ আইন অনুযায়ী করা হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা বলছেন, রিমান্ডে চাপের মুখে দেওয়া কোনো বক্তব্য আইনি প্রক্রিয়া যাচাই ছাড়া গ্রহণযোগ্য নয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, জিজ্ঞাসাবাদে ফয়সাল করিম মাসুদের বাবা এমন কিছু তথ্য দিয়েছেন যা আগে তদন্তকারীদের কাছে অস্পষ্ট ছিল। এর মধ্যে রয়েছে ঘটনার আগের দিনগুলোতে ফয়সালের চলাফেরা, তার সম্ভাব্য আশ্রয়স্থল পরিবর্তন এবং কারা তাকে সহযোগিতা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এসব তথ্য এখনো প্রাথমিক পর্যায়ের এবং সেগুলো যাচাই করে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। কোনো তথ্যই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে আদালতে উপস্থাপন করা হয়নি।
এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া তীব্র হয়েছে। বিভিন্ন দল ও নাগরিক সংগঠন দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের বিচারে আওতায় আনার দাবি জানিয়েছে। কেউ কেউ বলছেন এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির উপর হামলা নয়, বরং জননিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। আবার মানবাধিকার সংগঠনগুলো রিমান্ড ও জিজ্ঞাসাবাদের পদ্ধতি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ওসমান হাদির পরিবারের পক্ষ থেকেও একাধিকবার গণমাধ্যমে বক্তব্য এসেছে। তারা বলছেন তাদের একমাত্র দাবি সত্য উদ্ঘাটন এবং ন্যায় বিচার। পরিবারের সদস্যদের মতে গুজব বা অনুমানের ভিত্তিতে নয়, বরং প্রমাণের আলোকে তদন্ত এগোতে হবে। তারা তদন্তে সহায়তার আশ্বাস দিলেও মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, ফয়সাল করিম মাসুদ কি আদৌ দেশে আছেন নাকি সীমান্ত পেরিয়ে গেছেন? তদন্তকারী সংস্থার একটি সূত্র জানিয়েছে তার চলাচলের সম্ভাব্য রুট ও যোগাযোগের নেটওয়ার্ক নজরদারিতে রাখা হয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণ ও আন্তর্জাতিক সহযোগিতার কথাও ভাবা হচ্ছে বলে জানা গেছে। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিক এখনো কোনো ঘোষণা আসেনি। বিশ্লেষকরা মনে করছেন এই মামলার সবচেয়ে সংবেদনশীল দিক হলো তথ্যের বিশ্বাসযোগ্যতা। গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে না, ডক্টর ইউনূসের দরকার আরেকটি ব্যাংক। তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে। ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে হয়তো বড় নোবেল বিজয়ী, রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না। আজ যদি ইউনূসের জন্য ব্যতিক্রম তৈরি হয়, কাল অন্য কেউ চাইবে। এরকম হাজারো ইউনূস বাংলাদেশে আসবে যাবে, বাংলাদেশ টিকে থাকবে। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন নতুন ব্যাংক নয়, বরং কম ব্যাংক, শক্ত ব্যাংক আর কঠোর তদারকি। যেখানে ব্যাংকিং খাত আগুনে পুড়ছে, সেখানে নতুন ব্যাংক বানানো মানে আগুনে ঘি ঢালা। যদি এই ব্যাংক ব্যর্থ হয়, যদি ব্যবস্থাপনায় গড়বড় হয়, যদি রাজনৈতিক পরিবর্তনের পৃষ্ঠপোষকতা সরে যায়, তখন দায় নেবে কে? গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানও রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া একসময় টিকতে পারেনি। এখানে আবেগের জায়গা নেই, কৃতজ্ঞতারও জায়গা নেই, আছে কেবল রাষ্ট্র, অর্থনীতি আর ক্ষমতার প্রশ্ন। বাংলাদেশের ব্যাংকিং খাত কার্যত ভেঙে পড়েছে। এটা কোনো অলংকারিক কথা নয়, সংখ্যার ভাষায় এটা এক ধরনের আর্থিক ধ্বংসযজ্ঞ। মোট ঋণের 1/3 বেশি খেলাপি, একাধিক ব্যাংকের খেলাপি ঋণ 90% ছাড়িয়ে গেছে, আমানতকারীর আস্থা তলানিতে। কেন্দ্রীয় ব্যাংক নিজেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন এক মুহূর্তে রাষ্ট্রের প্রধান নীতিগত অগ্রাধিকার কি হওয়া উচিত, সেটা নিয়ে কোনো বিভ্রান্তি থাকার কথা নয়। প্রথম কাজ হওয়া উচিত বিদ্যমান ব্যাংকগুলোকে বাঁচানো, নিয়ন্ত্রণ শক্ত করা, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা। কিন্তু বাস্তবে আমরা দেখছি উল্টো দৃশ্য। ক্ষমতা দখলের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে দৃশ্যমান আগ্রহ নতুন প্রতিষ্ঠান গড়া, নতুন ব্যাংক বানানো, নতুন আইনি ব্যতিক্রম তৈরি করা। সেই ব্যতিক্রমেই গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে না। ডক্টর ইউনূসের দরকার আরেকটি ব্যাংক। তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে। এই প্রস্তাবিত মাইক্রোক্রেডিট ব্যাংক কোনো সাধারণ উদ্যোগ নয়। এটি ব্যাংকিং কাঠামোর ভেতরে থেকেও কেন্দ্রীয় ব্যাংকের বাইরে থাকবে। বাণিজ্যিক ব্যাংকের মতো প্রায় সব সেবা দেবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স, তদারকি, শাস্তিমূলক ক্ষমতার আওতায় পড়বে না। চমৎকার! এটি এক ধরনের রাষ্ট্রীয় আশীর্বাদ প্রাপ্ত ব্যতিক্রম, যেখানে নিয়ম থাকবে নিজের মতো, জবাবদিহি থাকবে সীমিত, আর রাজনৈতিক ছাতা থাকবে পূর্ণাঙ্গ। প্রশ্ন হলো, ধসে পড়া ব্যাংকিং খাতে নতুন করে এমন একটি ব্যতিক্রম তৈরি করার নৈতিকতাটা কোথায় বলুন তো? ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসা ধারণা তাত্ত্বিকভাবে আকর্ষণীয় হতে পারে, কিন্তু রাষ্ট্র কোনো সেমিনার নয়, অর্থনীতি কোনো পরীক্ষাগার নয়। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে 18 কোটি মুখ হা হয়ে আছে খিদে। জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন তথ্য সামনে আসছে। তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল। শাহিন চেয়ারম্যান একা ছিলেন না, তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরও কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে। এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দাদের দাবি, হাদির ওপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগে ও পরে হত্যাকারীদের সঙ্গে তার একাধিকবার যোগাযোগ হয়েছিল। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত 5 আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছিল। সেই প্রেক্ষাপটে তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি হয়। শাহিন আহমেদের রাজনৈতিক ও অপরাধী পরিচিতি ও তদন্তে গুরুত্ব পাচ্ছে। তিনি দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী নেতা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে বহুদিন ধরে সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন।
ছিলেন। অভিযোগ রয়েছে, স্বৈরাচার হাসিনা সরকারের সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে তিনি ব্যাপক প্রভাব খাটিয়ে একাধিকবার বিনা ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং নানা অভিযোগ সত্ত্বেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গত 5 আগস্টে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে উসমান হাদির বিষয় নিয়ে কথা হয়, অন্যদিকে বিপি নুরের বিভিন্ন বক্তব্য বা অনেক তথ্য উসমান হাদির মামলার প্রকাশ হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।